সালটা 1900, ইন্ডিয়ার ফিরোজাবাদ। ধর্মপ্রসাদ নামের এক জমিদার বাড়িতে জন্ম নিল একটা ফুটফুটে বাচ্চা। সে বাড়িতে আসার সাথে সাথে বাড়ির পরিবেশ আনন্দে ভরে উঠেছিল। তার নাম রাখা হয়েছিল লক্ষ্মণ। তার বাবা ভেবেছিলেন বাচ্চাটি বড় হয়ে তার বাবাকে ব্যবসার কাজে সাহায্য করবে, কিন্তু সে যত বড় হতে থাকলো তার বাবার ধারণা কিন্তু বদলে গেল। লক্ষ্মণ আর 5টা সাধারণ বাচ্চার মতো ছিলেন না। তিনি ছোটবেলা থেকেই খেলাধুলা করতে একদম পছন্দ করতেন না। ছোটবেলায় সারাটাক্ষণ তিনি হনুমানজির ধ্যানেই মগ্ন থাকতেন, যেটা তার বাবা মোটেও পছন্দ করেননি। আর সেই কারণে মাত্র 12 বছর বয়সে লক্ষ্মণ বাড়ি ছেড়ে পালিয়ে গেলেন। কিছুদিন পর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি সন্ন্যাসী হবেন, আর এই সিদ্ধান্তই তার জীবনে আমূল পরিবর্তন এনেছিল। একটা সাধারণ মানুষ থেকে তিনি বিশাল বড় মাপের একজন সাধকে পরিণত হয়েছিলেন, যিনি পরবর্তীকালে তার অলৌকিক শক্তির জন্য সারা বিশ্বে পরিচিতি পেয়েছিলেন। ইনি এমন একজন সাধক যিনি তার ঐশ্বরিক শক্তির দ্বারা লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করেছিলেন। এমনকি ইনি বহু মানুষজনদের রোগ থেকে মুক্তি দিয়ে আরোগ্য দান করেছিলেন। এও শোনা যায় যে এই মহারাজ তার অগণিত ভক্তবৃন্দকে মৃত্যুর হাত থেকেও রক্ষা করেছিলেন কোনো কোনো সময়। ইনি ছিলেন স্বয়ং হনুমানজির অবতার। আজ আমি কথা বলছি নীম করোলি বাবাকে নিয়ে। নীম করোলি বাবার নাম শুনলেই প্রথমে যে কথাটা আমাদের সবার মাথায় আসে সেটা হলো তার ঐশ্বরিক শক্তি বা ডিভাইন পাওয়ার। শোনা যায় তার কাছে এমন কিছু ঐশ্বরিক ক্ষমতা ছিল যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। লক্ষ্মণ দাস নামের এক ব্যক্তিকে ট্রেন থেকে নামিয়ে দিয়েছিলেন সেই ট্রেনেরই এক টিটি বিনা টিকিটে ট্রেনে ট্রাভেল করার জন্য। ফারুকাবাদ জেলায় তাকে নামিয়ে দেওয়া হলো। আর অদ্ভুতভাবে সেই ব্যক্তি যখন ট্রেন থেকে নেমে গেলেন সেই মুহূর্ত থেকে ট্রেনটি চলাও বন্ধ করে দিল। হাজার চেষ্টা চরিত্র করেও ট্রেনের চাকাকে এক ফোঁটা নড়ানো গেল না। শেষমেশ ট্রেনে উপস্থিত যাত্রীদের অনুরোধে টিটি ওই ব্যক্তিকে অনুরোধ করলেন ট্রেনে উঠে আসার জন্য। লক্ষ্মণ দাস ট্রেনে চাপতে দুটো শর্ত রেখেছিলেন টিটির সামনে। 1, নীম করোলিতে একটা রেল স্টেশন তৈরি করতে হবে। 2, সমস্ত সাধু সন্তদের সাথে ভালো ব্যবহার করতে হবে। বাধ্য হয়েই ট্রেন চালানোর জন্য টিটি তার শর্তগুলো মেনে নিয়েছিলেন। আর অদ্ভুত চমৎকার এই বাবার, ট্রেনে পা দেওয়া মাত্রই ট্রেন চলতে শুরু করলো। এমনটা শোনা যায় যে নীম করোলি বাবা একই সময়ে দুটো ডিফারেন্ট জায়গায় অবস্থান করতে পারতেন। আর এই বিষয়ে একটা বিখ্যাত গল্পও প্রচলিত আছে। বাবাজি একবার এক নাপিতের দোকানে গিয়েছিলেন দাড়ি কাটানোর জন্য। কথাবার্তা বলার সময় নাপিত অত্যন্ত দুঃখের সাথে বাবাকে জানিয়েছিলেন যে তার ছেলে অন্য একটি গ্রামে গিয়েছেন কোনো কাজের জন্য, এখনো অবধি সে বাড়িতে ফিরে আসেননি। আর এই কথা শোনা মাত্রই মহারাজ শটার মুখে দাঁড়ালেন, কোনো কিছু না বলেই বাইরে বেরিয়ে গেলেন। তখনও কিন্তু তার দাড়ি সম্পূর্ণভাবে কাটানো হয়নি, তার গাল ভর্তি সাবান লেগেছিল। কিন্তু 2-1 মিনিটের মধ্যেই তিনি আবার দোকানের ভিতর প্রবেশ করলেন। মহারাজজির এই কর্মকাণ্ড দেখে নাপিতটি কিন্তু অনেক আশ্চর্য হয়েছিলেন, কিন্তু তিনি কোনো প্রশ্ন করলেন না। পরদিন তার ছেলে যখন বাড়িতে ফিরে এলো তখন তিনি জানতে পারলেন যে তার ছেলের কাছে টাকা না থাকার কারণে তিনি সেই গ্রাম থেকে তার বাড়িতে পৌঁছাতে পারছিলেন না। আর সেই সময়ই আচমকা তার সামনে একজন মানুষ এসেছিলেন যার দুগাল ভর্তি সাবান লাগানো ছিল। তিনি তার পরিচয় গোপন করে তার হাতে কিছু টাকা দিয়েছিলেন আর বলেছিলেন বাড়ি ফিরে যেতে তার বাবার কাছে। এই কথা জানা মাত্রই নাপিত বুঝে গেছিলেন যে এটা হলো ওই মহারাজজিরই অলৌকিক শক্তির একটা ঘটনা। কিন্তু তার মনে তখন এই সন্দেহও এসেছিল যে সেই সময় তো মহারাজজি তার সাথেই ছিলেন। হ্যাঁ, তিনি বাইরে গিয়েছিলেন বটে, কিন্তু 2-1 মিনিটের মধ্যেই তো ফিরে এসেছিলেন। তাহলে এমনটা কি করে সম্ভব হলো? টেলিপোর্টেশন, যেটাকে সহজভাবে ব্যাখ্যা করতে গেলে এমনটা বলা যায় যে টেলিপোর্টেশন হলো এক জায়গা থেকে অদৃশ্য হয়ে মুহূর্তের মধ্যেই অন্য জায়গায় পৌঁছে যাওয়া। অ্যাকর্ডিং টু বেদ, টেলিপোর্টেশন হলো একটা বিশেষ ধরনের সিদ্ধি লাভ। আর এই সিদ্ধি সেই সমস্ত মানুষদের মধ্যেই দেখা যায় যারা কিনা হাজার হাজার বছর তপস্যা করে হায়ার লেভেল অফ কনসিয়াসনেসে পৌঁছে গেছেন। সাইন্টিফিক্যালি
এখনো অবধি টেলিপোর্টেশন কিন্তু কেবলমাত্র একটা থিওরিটিক্যাল আইডিয়াই, কিন্তু বাবাজির ভক্তরা বিশ্বাস করেন যে তার মধ্যে এই অদ্বিতীয় শক্তি ছিল। মহারাজজির ওপর লেখা একটা বই যার নাম দ্য মিরাকেল অফ লাভ, সেই বইতে তারই শিষ্য রামদাস লিখেছিলেন মহারাজজির এরম অনেকই দৈবিক শক্তি ছিল যেটার কোনোভাবেই কোনো রকম সায়েন্টিফিক এক্সপ্লেনেশন দেওয়া সম্ভব নয়। মহারাজজির এই ঐশ্বরিক শক্তির প্রথম সাক্ষী হয়েছিল নিম করৌলি গ্রাম, যে গ্রামের নামে পরবর্তীকালে বাবাজির নামকরণ করা হয়েছিল নিম করৌলি বাবা। মহারাজজি এই গ্রামেরই হনুমানজির মূর্তির নিচে একটা গুহাতে সাধনা করতেন। তিনি গ্রামবাসীদের বারণ করেছিলেন এই গুহার ভিতরে প্রবেশ করতে, কিন্তু একদিন দুর্ভাগ্যবশত এই গ্রামেরই একটি ছেলে গোপাল ওই গুহার মধ্যে প্রবেশ করেছিল। গুহার ভিতরে পা রাখতেই সে এমন কিছু দেখলো যেটা দেখে সে ভয়ে আঁতকে উঠেছিল। গুহার ভিতরে প্রবেশ করে সে দেখতে পেয়েছিল যে একটা বড় পাথরের মাথায় মহারাজজি চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন রয়েছেন, আর তার শরীরের ওপর শত শত সাপ কিলবিল করছে। তার মধ্যে কিছু সাপ তার শরীরটাকে শক্তভাবে আঁকড়ে ধরে রেখেছে আর মুখের সামনে ক্রমাগত ফনা তুলছে। আর এটা দেখে ভয়ে আটকে উঠেছিল গোপাল। সে চিৎকার করতে করতে গুহার বাইরে বেরিয়ে এসেছিল। তার চিৎকার শুনে মহারাজজি গোপালের পিছন পিছন এসে দেখলো যে গোপাল জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে রয়েছে। গোপালের চিৎকার শুনে আশেপাশের গ্রামবাসীরাও সেই স্থানে ভিড় করেছিল। তারা সকলেই চেষ্টা করেছিল বহুভাবে গোপালের যাতে জ্ঞান ফিরে আসে, কিন্তু সবাই ব্যর্থ হয়েছিল। তারা ভেবে নিয়েছিল যে গোপাল মরে গেছে, কিন্তু যেই মহারাজজি গোপালের পাশে বসে তার হাত গোপালের মাথায় রাখলেন, সেই মুহূর্তেই গোপাল চোখ খুলল। সেখানে থাকা সমস্ত গ্রামবাসীরা অবাক হয়ে গিয়েছিল। যারা ভেবেছিল গোপাল মরে গিয়েছে তাদের অবাক করে দিয়েছিল গোপাল। তারা সকলে দেখেছিল যে গোপাল নিজের পায়ে উঠে দাঁড়িয়ে মহারাজজির পা ধরে অঝরে কাঁদছে। আর সেই সময় থেকেই গ্রামের সমস্ত মানুষজন বাবাজিকে ভগবানের স্থানে বসালেন। সারা গ্রামে খবর রটে গেছিল যে এই মহারাজজি হনুমানজির ভক্ত নয়, ইনি স্বয়ং হনুমানজি। বাবাজি সবসময় তার সমস্ত ক্ষমতা দিয়ে, সমস্ত শক্তি দিয়ে যতটা সম্ভব মানুষের উপকার করতে চাইতেন। আর সেই কারণেই তিনি নৈনিতালে ক্যাচি ধাম নামে একটি আশ্রমের প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে তার সাথে দেখা হয়েছিল এমন এক ভক্তের, যিনি পরবর্তীকালে বিদেশে গিয়ে বাবাজির নাম সংকীর্তন প্রচার করেছিলেন। সময়টা 1967, যখন আমেরিকা থেকে একজন সাইকোলজিস্ট এবং প্রফেসর রিচার্ড অ্যালবার্ট ভারতে এসেছিলেন, ভারতের বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য। হিমাচল প্রদেশে পাহাড়ে ঘোরাঘুরি করার পর তিনি তার গাইডকে বলেছিলেন যে তিনি এবার ইন্ডিয়ান স্পিরিচুয়াল কালচারটাকে পরখ করে দেখতে চান। আর এই কথা শোনা মাত্রই তার গাইড তাকে নিয়ে গেছিল নৈনিতালের ক্যাচি ধামে, যেখানে তিনি মহারাজজির সাথে প্রথমবার দেখা করেছিলেন। সাইকোলজিস্ট হওয়ার পাশাপাশি রিচার্ড একজন স্পিরিচুয়াল লিডারও ছিলেন। তিনি তার পেশেন্টদের মেডিটেশনের মাধ্যমে স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট করার জন্য বিভিন্ন ধরনের সাইকোডেলিক সাবস্ট্যান্সও দিতেন। আর এই কথা জানা মাত্রই মহারাজজি তার কাছে চেয়ে বসেছিলেন। স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ মহারাজজি কনজিউম করলেন। রিচার্ড মহারাজজির এই কর্মকাণ্ড দেখে একদম ঘাবড়ে গিয়েছিলেন, কারণ তিনি জানতেন যে এই ধরনের সাইকোডেলিক সাবস্ট্যান্সেস স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণে গ্রহণ করলে একজন মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কিন্তু মহারাজজি দ্বিগুণ গ্রহণ করেও একদম নর্মাল ছিলেন। এরপর বাবাজি রিচার্ডকে জানান যে আধ্যাত্মিকতা কিংবা সাধনার জন্য এই ধরনের কোনো জিনিসেরই প্রয়োজন হয় না। আমরা কেবল আমাদের মনের শক্তি এবং যোগের মাধ্যমে ভগবানের সাথে সংযোগ স্থাপন করতে পারি। রিচার্ড খুব ভালো মতো জানতেন যে একজন স্বাভাবিক মানুষের পক্ষে দ্বিগুণ পরিমাণ সাইকোডেলিক সাবস্টেন্স কনজিউম করে কখনোই কনশিয়াস লেভেলে থাকা সম্ভব নয়। তাই তিনি তখনই বুঝে গিয়েছিলেন যে বাবাজি কোনো সাধারণ মানুষ নন, তিনি হলেন স্বয়ং ভগবান। রিচার্ড বাবাজির কাছে মাথা নত করেছিলেন এবং তিনি তাকে শিষ্য বানানোর জন্য অনুরোধ করেছিলেন। এরপর মহারাজজি রিচার্ডকে তার শিষ্যত্ব প্রদান করলেন।
রিচার্ড মহারাজ্যের কাছ থেকে শিক্ষা নিলেন এবং পরবর্তীকালে সুদূর আমেরিকাতে গিয়ে মহারাজ্যের অলৌকিক শক্তির কথা প্রচার করেছিলেন। ক্যাচি ধামে বাবাজির সাথে কাটানো সময়ের অভিজ্ঞতা নিয়ে রিচার্ড দুটো বইও লিখেছিলেন, দ্য মিরাকেল অফ লাভ অ্যান্ড বি হিয়ার নাও। রিচার্ডের মাধ্যমে নিম করলি বাবা এবং তার ক্যাচি ধাম সারা বিশ্বে পরিচিতি পেয়েছিল। মহান মহান ব্যক্তিত্ব এই ধামে এসেছিলেন এখানকার ডিভাইন স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স সংগ্রহ করার জন্য। কে আসেননি এই ক্যাচি ধামে? স্টিভ জবস থেকে শুরু করে মার্ক জুকারবার্গ, জুলিয়া রবার্টস থেকে শুরু করে বিরাট কোহলি, এদের সবার জীবনেই নিম করলি বাবা এবং ক্যাচি ধামের গুরুত্ব অপরিসীম। নিম করলি বাবা তার জীবনের শেষ দিনগুলো ক্যাচি ধামেই কাটিয়েছিলেন। 11 সেপ্টেম্বর 1973 বাবার ভক্তদের জন্য সবচেয়ে বেশি দুঃখজনক দিন ছিল, কারণ এই দিন বাবাজি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছিলেন। হঠাৎই বেশ কিছু কারণে মহারাজজির শারীরিক অবনতি ঘটতে শুরু করেছিল। সেই সময় তিনি বৃন্দাবনেরই একটি হসপিটালে ভর্তি হয়েছিলেন আর সেখানেই তিনি দেহ ত্যাগ করেন। তার মারা যাওয়ার পরপরই সারা জায়গায় একটা খবর রটে গেছিল যে মহারাজজি রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। সেই সময় সমস্ত মানুষের মধ্যে একটাই বিষয়বস্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল, সেটা হলো এত বড় একজন সাধক হওয়া সত্ত্বেও তিনি কি করে রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। মানে নর্মালি আমরা যখন কোনো সাধু বা সন্তদের কথা বলি আমরা সবসময় এটাই ভাবি যে সাধু বা সন্ন্যাসীরা দেহ ত্যাগ করেন বা মহা সমাধি নেন, কিন্তু তা সত্ত্বেও নিম করলি বাবার মতো একজন মহা সাধক তিনি কি করে রোগে আক্রান্ত হয়ে মারা? এই প্রশ্নের উত্তর রয়েছে বাই হিজ গ্রেস নামে একটা বইতে, যেখানে তারই একজন শিষ্য এই প্রশ্নের উত্তর দিয়েছেন। তার মত অনুযায়ী এই কথাটা ঠিক যে নিম করলি বাবা রোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছিলেন, কিন্তু এটা ছিল তারই একটা লীলা। জীবদ্দশায় বাবাজি বহু মানুষের বহু কঠিন রোগ সারিয়ে দিয়েছিলেন। এমনটা বলা হতো তিনি মানুষের রোগকে শুষে নিজের শরীরে নিয়ে নিতেন, আর সেই কারণেই ধীরে ধীরে তার শরীর দুর্বল হতে শুরু করেছিল। তার শরীর এক পর্যায়ে অনেক বেশি খারাপ হয়ে গেলে আশ্রমের ভক্তরা তাকে ডাক্তার দেখানোর পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি নৈনিতালের হসপিটালে না গিয়ে বৃন্দাবনের হসপিটালে ভর্তি হয়েছিলেন। তার ভক্তরা বিশ্বাস করেন যে শ্রীকৃষ্ণের এই পবিত্র ভূমিতে তিনি মহা সমাধি নিতে চেয়েছিলেন। বৃন্দাবনের এই হসপিটালে যখন বাবাজির ফুল বডি চেক আপ করানো হয়েছিল তখন রিপোর্টে কোন রকম অ্যাবনর্মালিটিস ধরা পড়েনি। 10 সেপ্টেম্বর তিনি তার ভক্তকে বলেছিলেন যে তিনি একা থাকতে চান, এমনকি তিনি অক্সিজেন মাস্কও পরতে চাননি। পরদিন যখন ডাক্তার তাকে চেক আপ করতে এসেছিলেন তার কিছু সময় আগেই বাবার হৃদস্পন্দন চলা বন্ধ হয়ে গিয়েছিল, তাকে মৃত বলে ঘোষণা করা হলো। আর চারপাশে এই খবরই রটিয়ে গেছিল যে বাবা রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, কিন্তু তার ভক্তরা বিশ্বাস করেন যে বাবা মহা সমাধি নিয়েছেন, দেহ ত্যাগ করেছেন। নিম করলি বাবার মৃত্যুর আজ প্রায় 40 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু আজও তিনি সমানভাবে জনপ্রিয় দেশবাসী তথা বিশ্ববাসীর মধ্যে। আজও এমন কাহিনী প্রচলিত আছে এই ক্যাচি আশ্রমে যে সেখানে বিভিন্ন ভক্তরা ধ্যান করার সময় মহারাজজিকে স্বয়ং দেখেছেন। তার ভক্তরা এটা মানেন এবং বিশ্বাস করেন যে তিনি কোনো না কোনো রূপে তার ভক্তদের সাথে রয়েই গেছেন। আপনারা যারা যারা নৈনিতালের ক্যাচি ধামে গিয়েছেন এবং নিম করলি বাবার এই ডিভাইন স্পিরিটের অভিজ্ঞতা লাভ করতে সক্ষম হয়েছেন, তারা আপনাদের অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো এবং নিম করলি বাবার সম্পর্কে আরো কোনো রহস্য জানা থাকলে আমাদের সাথে ভাগ করে নিতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমাদের সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন।